কথাটি বলা শেষ করতে করতে পঙ্কজ জায়সার মাথায় চড়ে চাটি মারল, অকথ্য ভাষায় গালি দিল, রেগে তাকিয়ে বলল, তুই গত 5 মাস ধরে একই বলে উড়াস আমার সাথে। যাকেই ভালো লাগে তুই বলিস বিয়েটা, নইলে কস বয়ফ্রেন্ড আছে। সমস্যা কি তোর? হ্যাঁ, আমাকে কি সারা জীবন সিঙ্গেল রাখতে চাস? এত পাষণ্ড তুই? দূরে যা আর নিজের গফ নিজে খুঁজতে শিখ। গেলাম আমি। কথাটি বলেই জায়সা চলে গেল বেরিয়ে। সবাইকে বলেই রিকশায় উঠল। ওই পঙ্কজ খচ্চর মেয়ে শুরু করে দিয়েছে, মানে এখন পুরো ঘন্টার পর ঘন্টা মাথা খেয়ে ফেলবে। যতক্ষণ সামনে থাকে তার শুধু এক কথা, মেয়ে দে, মেয়ে দে। আমি কি মেয়েদের গোডাউন খুলেছি? আরে ভাই, মেয়ে কি হাতের মোয়া? নিজেরটা নিজে খুঁজে নিলেই তো হয়। আশ্চর্য। কুয়াশার চাদরে চারিপাশ ঢাকা, দূরে কিছু দেখাটাও যেন দায়ী হয়ে দাঁড়িয়েছে। কনকনে ঠান্ডায় শীতের কাপড়ও বেশ হার মানছে। সারাদিন সূর্য মামার দেখা নেই। হাড় কাঁপানো শীত কয়েকদিন ধরে শুরু হয়েছে। গ্রামের মানুষদের শীতের দিনে অনেক কষ্ট পোহাতে হয়। সকলে মিলে আগুন পোহায়। এরপর নানান রকম পিঠা তো আছেই। স্কুল সব বন্ধ থাকায় ছেলেমেয়েরা নানুর বাসায় যায়। তবে যতই শীত থাকুক, যতই বৃষ্টি থাকুক, সকাল সকাল কাজে বেরিয়ে যেতে হয় সকল কর্মজীবী মানুষদের। শহরে শীতটাও পড়েছে অনেক। ব্যালকনি দিয়ে শাঁ করে বাতাস বইছে। কম্বল মুড়ি দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছে তুষি। স্কুল বন্ধ কয়েকদিন, তাই পড়াশোনার ঝামেলায় আপাতত সে নেই। ডিসেম্বরের শেষ সময় বলে একটু বেশি শীত পড়েছে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ ভেসে আসছে চারিপাশে। আমিনা বেগম আর নাজমা নাস্তা বানাতে ব্যস্ত। আতিকুর রহমান, আলতাফ রহমান চা খেতে খেতে আড্ডায় মশগুল। রিমি উচ্চস্বরে পড়ছে বিধায় রুম থেকে আওয়াজ শোনা যাচ্ছে। জান্নাতও বেশ আয়েশ করে ঘুম দিয়েছে। সারা রাত আহিরের সাথে কথা বলে কয়েকদিন ধরেই বেশ দেরিতে ওঠে জান্নাত। মাঝে মাঝে পার্কে দেখা করে মনের খোরাক মেটায়। আহির যতবারই বলে ভালোবাসি, ততবারই জান্নাত লজ্জায় নুইয়ে পড়ে। কথা বলতে জড়তা কাজ করে। তখনই এই মানুষটা মজা লুটার জন্যে উচ্চস্বরে হেসে বলে, এই লজ্জারাঙা মুখ দেখেই তো প্রথম দিনেই প্রেমের সাগরে ডুবে মরেছিলাম। সারা জীবনই তোমার এই লজ্জারাঙা মুখ দেখতে চাই প্রিয়তমা। জান্নাত তখন আহিরের বুকে দুমদাম কিল ঘুষি দিয়ে তবেই সে ক্ষান্ত হয়। বিকেলের দিকে সবাই তখন ড্রয়িং রুমে বসে আলাপে ব্যস্ত। হুট করে আমিনা বেগমের কল বেজে ওঠে। তুষি দৌড়ে ফোন হাতে নিতেই দেখতে পায় তুষারের নাম্বার। তখনই মুখটা কালো হয়ে যায় তার। আজ 15 দিন হলো তার ফোন আমিনা বেগম দিয়েছে, কিন্তু একদিনও কল মেসেজ কিছুই করেনি তুষার। অথচ তুষির মায়ের ফোনে একদিন পরপরই কল দিয়ে খোঁজ খবর নেয়। এসব মনে পড়তেই ভীষণ কান্না পেল তুষির। কেন তুষার ভাই একদিনও কল করলো না? কেন আসে না? কত মাস পেরিয়ে গেছে, তবুও আসার নাম নেই। তুষি কলটা আমেনা বেগমকে দিয়েই নিজের রুমে চলে গেল। ওইখানে তুষারের কণ্ঠস্বর শুনলেই ভীষণ কষ্ট লাগবে, কান্না আসবে। রুমে গেলেই কি আর নিস্তার পাওয়া যায়? ঠিকই মন আঁকুপাকু করে কথা বলার জন্যে। আধো আধো মায়ের কথা রুমে শোনা যাচ্ছে। সকলের সাথেই যে হেসে খেলে কথা বলছে, এটা বেশ বুঝতে পারছে তুষি। তবে একবারও তার কথা ভুলেও বলল না তুষার ভাই। সকলের সাথে কথা বলেই কল রেখে দেয়। এবার কান্না যে আর বাদ মানল না। ডুকরে কেঁদে উঠল তুষি। মনে মনে কয়েকবার আওড়ালো, পাশার নির্দয় তুষার ভাই, ছাড়বো না, একদম কোনোদিনও ছাড়বো না। এরপর হুট করেই মনের যত রাগ পুষেছিল সব তুষারের ইনবক্সে গিয়ে ঢেলে দিল। এতদিন অভিমানে যতই ইচ্ছে করুক তবুও নক করেনি। ভেবেছে এই বুঝি তুষার একটা মেসেজ করবে, কিন্তু না, 3 মাসে একটাও মেসেজ আসেনি তুষারের আইডি থেকে। রাগে নাক তরতর করে কাঁপছে তুষির। মারার জন্যে হাত নিষ্পিস করছে। আজ কোনো তালবাহানা নয়, যা মুখে আসবে সব বলে দিবে সে। এত অবহেলা যে সহ্য করার মতো না। কাছে থাকার সময় তো খুব প্রেম দেখাতে আসে, আর দূরে গেলেই সব ওধাও। কি পেয়েছে কি ওই জঙ্গলি ভূত? ফুসতে ফুসতে তুষারের ইনবক্সে গিয়ে এক লম্বা মেসেজ করলো।
সমস্যা কি তোমার? আমাকে একটু বলবে? আমার সাথে কথা বললেই কি তোমার খুব অ্যালার্জি হয়ে যায়, ভীষণ চুলকায়, সারা শরীর জ্বলে যায়? হ্যাঁ, তবে আসো, মলম লাগিয়ে দিই। তুষার ভাই, তুমি আসছো না কেন? আমার যে কেমন কেমন লাগে, তুমি কখনো বুঝবে না, কারণ তোমার মন বলতে কিছুই নেই। তুমি কি জানো না, এই 3টি মাস আমি কত আশা করে থেকেছি, হুট করেই ঢাকা থেকে চলে আসবে আর আমাকে ডেকে বলবে। এই বেয়াদব, দেখ সারা রাত জার্নি করে তোর জন্য চলে এসেছি, এবার আমার পা টিপে দে। না, আমার এত কিছু আশা করাটাই ভুল। তুমি যে কি আমি তো তাই ধরতে পারি না। ভিন্ন ভিন্ন রূপ তোমার। আগে তো খুব 7 দিন পর পরই আসতে, তবে কেন এবার আসছো না বুঝতে পেরেছি। আমি আসলে তো ঢাকায় নতুন গার্লফ্রেন্ড হয়েছে, তাকে ছাড়া আসতে মন চায় না। ঠিক আছে, কোনোদিনও আমার চোখের সামনে আসবে না, নয়তো খুন করে দিবই বলে দিলাম। লেখা শেষে সেকেন্ডের মধ্যে সেন্ড করে দিল। তুষার লাইনে থেকেও সিন করার নাম নেই। 5 মিনিট অপেক্ষার পর যখন দেখলো সিন করছে না, রাগে দুঃখে ফোন বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারল। এরপর বিছানায় নিচেও উপর হয়ে কান্না করতে করতে একসময় ঘুমিয়ে গেল। রাতে আমিনা বেগম অনেকবার দরজা ধাক্কাধাক্কি করেছে। তুষির মা গর্জে ওঠে, নবাব জাতি হয়েছিস? মেয়েটা কখন থেকে ডাকছে, সে খেয়াল তোর আছে? বেয়াদপের বেয়াদব, মরার ঘুম কি তুই একাই ঘুমাস? কত বেলা হয়ে গেল, একটা মানুষও উঠতে বাকি নেই। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আয়। আমি আর আসবো না, তবে পিঠের ছাল আজ একটাও থাকবে না। এই বলেই চলে গেলেন তিনি। জান্নাতের দিকে চোখ যেতেই ঠোঁট টিপে হাসতে দেখল। মায়ের বকা, তার মধ্যে ঘুম ঠিকমতো হয়নি, এখন আবার খবিশ আসছে। সবকিছু দেখে রাগের মাত্রা আরো দ্বিগুণ বেড়ে গেল। মায়ের উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে বলল, কত কত সকাল মা, মাত্র তো 7টা বাজে। প্রতিদিন তোমার প্যান প্যান ভালো লাগে না, আমাকে তুমি বরং দূরে কোথাও পাঠিয়ে দাও, এই বাসায় আমি আর থাকবো না। চিল্লিয়ে চিল্লিয়ে রান্নাঘর থেকে উত্তর দেয় আমিনা বেগম। ফাজিলের ফাজিল, আমি এবার আসলে হাড্ডি একটাও সাথে থাকবে না। মুখ ভেঙচি কেটে ফ্রেশ হতে যাচ্ছে তুষি। সে জানে মায়ের কথা না শুনলে কপালে দুঃখ আছে। এমনিতেই সারা রাত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েই চলেছে। সব হয়েছে ওই জঙ্গলি ভূতের কারণে। ততক্ষণে জান্নাত বিছানায় বসে পড়েছে। তুষিকে শোনানোর জন্যে উচ্চস্বরে জবাব দেয়, হ্যাঁ রে, এসএসসিটা দে ঠিক মতো, জামাই বাড়ি পাঠানোর ব্যবস্থা আমরা করছি। বাথরুম থেকেই রেগে উত্তর দেয়, চুপ করো তুমি, তোমার সাথে কোনো কথা নেই, কেউ কথা বলবে না আমার সাথে। বাসাটা একদম মাছের বাজার বানিয়ে ফেলেছ সকাল সকাল, শান্তিতে একটু ঘুমোতেও পারিনি, বুড়া কপাল। সবার নাস্তা শেষে আমিনা বেগম ঢেকে পাঠালেন তুষিকে। নিজের রুম থেকে তড়িঘড়ি করে আসতেই দরজার সাথে লেগে ধপ করে মেঝেতে পড়ে গেল। ব্যথায় আহ করে উঠল। আমিনা বেগম হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে ধরল তুষিকে। এরপর বিছানায় পা উঠিয়ে বসিয়ে দিল। এক পর্যায়ে তুষিকে বলল, পায়ে কি খুব বেশি জোরে লেগেছে? ঠিক মতো হাঁটতেও পারিস না, কি করব আমি তোকে নিয়ে? তুষি ওপর নিচে মাথা ঝাঁকায়। এরপর মাথায় আদর করে আমিনা বেগম আবার বলে ওঠে, আচ্ছা শোন, যে কারণে তোকে ডেকেছি, কয়েকদিন তো স্কুল বন্ধই, তোর মামা যেতে বলেছে তোকে। তার নাকি ভীষণ দেখতে ইচ্ছা করছে। একটু পর সিএনজিতে উঠিয়ে দেবে তোর বাবা। 2-4 দিন থেকে আয়, দেখিস ভালো লাগবে। কয়েকদিন ধরে দেখছি মন মরা হয়ে রুমেই শুয়ে থাকিস। এর জন্য আমিও মানা করিনি, ভাবি সকাল সকাল যেতে বলেছে। এখন গিয়ে রেডি হয়ে নে, কাজে যাওয়ার সময় তোর বাবা এগিয়ে গিয়ে দিয়ে আসবে। মায়ের এহেন কথা শুনে প্রথমে খুশি হলেও পর মুহূর্তেই মনে হলো ওই বাড়িতে যাওয়া মানে আরো কষ্ট পাওয়া। সারা বাড়িতে তুষারের স্মৃতিতে পরিপূর্ণ। তাই তুষি ভাবলো যাবে না। ভাবুক হয়ে উত্তর দিল, আমি এখন যেতে পারবো না আম্মু, পড়াশোনার ভীষণ চাপ, যাওয়া যাবে না। পরীক্ষার কয়েকদিন আগে দেখা করে আসবো। তুমি বরং মামাকে আসতে বলো, প্লিজ আম্মু প্লিজ।
আমিনা বেগম চেতে গেলেন। তার বাপের বাড়ি যাওয়াই এত তালবাহানা থাকবে কেন? তাকে কি কাজকাম করাবে নাকি? দাঁতে দাঁত চেপে পড়ল। 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নে, আমি আর একবারও বলবো না। তবে আজ থেকে আমাকে মা বলে ডাকবি না। তোর মামাও নেই, মামিও নেই। যা এখন আমার সামনে থেকে, মেজাজ খারাপ করিস না। তুষি বুঝলো মা রেগে গেছে। দীর্ঘশ্বাস ফেলল সে। অন্য কোথাও যাওয়ার কথা তুলতেই আগে আগে আমিনা বেগম একদম নাকচ করে দেয়। কিন্তু নানুর বাসার কথা একটু বললেই চোখ দুটি খুশিতে চিকচিক করে। খুশিতে গদগদ হয়ে না পারে তখনই পাঠিয়ে দিতে। অতপর হতাশ হয়ে মায়ের রুম থেকে বেরিয়ে রেডি হলো। ব্যাগ গুছিয়ে নিচে নেমে দেখতে পেলেও আতিকুর রহমান তার জন্য অপেক্ষা করছেন। আলতাব রহমান খুব সকাল সকাল অফিসে চলে যান আর খুব রাতেই বাড়ি ফেরে। তাই জান্নাত, রিমি আর নাজমা বেগমকে বিদায় দিয়ে চলল সে নানুর বাসায়। কলিং বেলের শব্দে নূরজাহান ঠিকই বুঝতে পারল তুষি চলে এসেছে। খুশিতে আটখানা হয়ে দৌড়ে গেল দরজা খুলতে। তুষি হেসে গলা জড়িয়ে ধরল। ভেতরে প্রবেশ করে জিজ্ঞেস করল, মামি তুমি এত সকাল সকাল আমাকে আসতে বললে কেন? বিকেলে আসা যেত না? তোমার ননদকে বলে পাগল করে দিয়েছো। ওই বাড়িতে এখন 1 সেকেন্ডও থাকা গেল না। আচ্ছা মামা কোথায়? দেখছি না যে। মাত্রই দুপুরে রান্না বসিয়েছে নূরজাহান। তুষির জন্যে শরবতের গ্লাস ওর দিকে এগিয়ে দিয়ে উত্তর দিল, তোর কথা খুব মনে পড়ছিল, তাই তো নিয়ে আসলাম তোকে। এই নে শরবতটা খেয়ে ফেল। তোর মামার বাসায় থাকার কি কোনো ঠিক ঠিকানা আছে? অফিসে চলে গেল একটু আগে, রাতে আসবে বোধ হয়। শরবত খেতে খেতে কিছুক্ষণ গল্প করল তুষি। নূরজাহান রান্নাঘর থেকে 1 কাপ কফির মগ তুষির হাতে ধরিয়ে দিতেই তুষি না না করে ওঠে। না মামি, আমি কফি খাই না। তুমি জানো না এখন তো কিছুই খাবো না। আসো দেখি কি রান্না করো, আমিও হেল্প করি। এটা তোর জন্য নয় রে বাবা, আর তোকে কোনো কাজ করতে হবে না। আমি কি কাজ করার জন্য তোকে নিয়ে এসেছি? তুই বরং এক কাজ কর, তুষারের ঘরে গিয়ে কফিটা দিয়ে আয়। এ কথায় তুষি যেন আকাশ থেকে পড়ল। কি বলে মামি এসব? ছেলের চিন্তায় মাথা খারাপ হয়ে গেল নাকি? সে এখানে কিভাবে আসবে? নাকি সেই কানে কম শুনল? হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে তুষির। কথা গলায় আটকে আছে। তবুও খুব কষ্টে অস্পষ্ট স্বরে বলে, তুষার ভাইয়ের রুম মানে কি বলো এসব? সে তো ঢাকা। নূরজাহান উচ্চস্বরে হেসে উঠল। তুষির এহেন চুপসে যাওয়া মুখ দেখে ঠোঁট টিপে হেসে বলে, ছেলে আমার সারা রাত জার্নি করে শেষ রাতের দিকে ফোন করেছে। আমি তো অবাক, এত রাতে কিছু হলো না তো? ভয়ে ভয়ে কল রিসিভ করতেই তুষার বলল, তাড়াতাড়ি দরজা খুলো মা, ভীষণ টায়ার্ড লাগছে, এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি হাঁ হয়ে ওর কথা শুনলাম। এরপর দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আসলেই আমার মানিক বাড়ি এসেছে। আমি যে কত খুশি হয়েছি তোকে বোঝাতে পারবো না। 3 মাস পর বাড়ি এসেছে, ভাবা যায়? আগে জিজ্ঞেস করলে বলতো পরীক্ষা মা, এখন যাব না। রাতে যা ছিল তাই খেয়ে সেই যে ঘুমিয়েছে, আর ওঠার নাম নেই। তবে আমাকে বলে রেখেছিল যাতে ফোন করে তোকে নিয়ে আসি আমি। একদমে কথাগুলো বলেই বড়সড় দম নিলেন উনি। এরপর তুষিকে তাড়া দিয়েই রান্নার কাজে গেলেন। এদিকে এসব কথা শোনার পর তুষির হাত পা অসাড় হয়ে আসছে। শরীরে শীতের কাপড় পরলেও মনে হচ্ছে শীত যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। থরথর করে কাঁপছে তুষি। মস্তিষ্ক জানান দিচ্ছে শুধু একটা কথাই, তুষার ভাই এসছে। আর এই বাড়িতে আসাটাই মস্ত বড় ভুল হয়েছে তুষির। কালকে যা তা বলে দিল, এখন কি হবে? তুষার সামনে পেলেই তো মাথা চিবিয়ে খাবে। হায় আল্লাহ, নিজের মায়ের মতো যেন কোনো মা না হয়। নিজের মেয়েকে সে খুশিতে গদগদ হয়ে বাঘের গুহায় পাঠিয়েছে। এসব ভাবতে ভাবতে কাপা কাপা পা দিয়ে তুষারের ঘরের দিকে গেল। হাত ভীষণ ঠান্ডা হওয়ায় মনে হচ্ছে গরম কফিটাও যেন হাতের ছোঁয়ায় ঠান্ডা হয়ে গেছে। হাতের কাঁপুনিতে এক্ষুনি ঠাস করে মেঝেতে পড়ে যাবে। আকাশ পাতাল চিন্তা করে ধীরে ধীরে প্রবেশ করে হালকা ফিরিয়ে রাখা ঘরে। রুম ছুঁড়ে ঘুটঘুটে অন্ধকার। আজ এমনিতেই সূর্যের দেখা নেই। তার মধ্যে সব জানালার পর্দা লাগিয়ে রাখা। ভয়ে ভয়ে বিছানার দিকে তাকাতেই দেখল সারা শরীর জুড়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তুষার।
এক বিন্দু পরিমাণও দেখার উপায় নেই। কফিটা টেবিলে রেখে গলা জড়ানো কণ্ঠে আস্তে আস্তে ডাক দিল, তো তুষার ভাই উঠে আবার এই তুষার ভাই উঠে তোমার কফি খাও। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কোনো উত্তর আসলো না। তুষি চুপচাপ বিছানায় বসে আবার হাত বাড়িয়ে ডাকতে লাগলো। কি হলো তুষার ভাই, তুমি কি উঠবে না? এবারও কোনো উত্তর না পেয়ে উঠে দাঁড়ালো। মনে মনে ভাবলো যে ছেলের চুরির আওয়াজেই ঘুম ভেঙে যায়, আর আজ তার কি হলো? আজকে কোনো সারা শব্দ নেই কেন? শেষে না পেরে কম্বল মাথা থেকে একটু সরিয়ে তুষারের মুখের দিকে ঝুঁকতেই দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ। আজ কতগুলো দিন পেরিয়ে একটু চোখের তৃষ্ণা মিটল। অচিরেই গলা শুকিয়ে কাঠ তুষির। শুকনো ঢোক গিলে সারা মুখে ভালোভাবে পরক করলো। ইচ্ছে জাগলো হাত বুলিয়ে দিতে। ফর্সা মুখে নাকের পাশের তিলটা তুষিকে বেসামাল করে তুলছে। ওইদিকে বেশিক্ষণ তাকাতে পারল না তুষি। বাম হাতটা মুখের উপর নাড়িয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলল, এ মা, তুষার ভাই তুমি কি মরে টরে গেছো নাকি? কোনো শব্দ? তুষির কথা শেষ না হতেই দুহাতে কোমর চেপে হ্যাচকা টানে কেউ তাকে কম্বলের নিচ নিয়ে গেল। এরপর শক্ত দুহাতে চেপে নিচের আয়ত্তে নিয়ে তুষির দুই পায়ের উপর পা উঠিয়ে দিল। শেষে জড়িয়ে ধরে চুলে ভাঁজে গলায় মুখ গুজে বিরতিহীনভাবে নাক ঘষতে থাকলো তুষার। উষ্ণ নিঃশ্বাস ছাড়ছে তুষি গলায়। জোরে একটা শ্বাস নিয়ে ওভাবেই পড়ে রইল সে। এদিকে তুষি কথা বলার শক্তি হারিয়ে বসেছে। তার সাথে কি হয়ে গেল যখন বুঝতে পারল তার নিঃশ্বাস রীতিমতো ভারী হয়ে উঠেছে। বুক ধকধক করছে তুষির। সকাল থেকে যে হাড় কাঁপানো শীত লাগছিল, পরক্ষণেই তুষারের স্পর্শে সারা শরীর জুড়ে মনে হচ্ছে কারেন্টের শক লেগেছে। গলায় খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখি উড়ে যাবে। অন্যরকম অনুভূতিতে গরমে সারা শরীর চলে যাচ্ছে। তুষারের গরম নিঃশ্বাসে পাগল পাড়া হয়ে যাচ্ছে তুষির মন। গলা কাঁপছে ভীষণ। তুষার যেভাবে ধরে রেখেছে নড়ার এক বিন্দু পরিমাণ জো নেই। চোখ খিচে ওভাবেই শুয়ে রইল সে। তুষার গলায় হালকা ঠোঁট চেপে ধরল তুষির। এহেন কাণ্ডে তুষির হার্টবিট ফাস্ট হয়ে বুকে ওঠানামা করছে। তুষির অবস্থা বেহাল বুঝতে পেরে হেসে হেসে নেশাতুর গলায় বলল তুষার, আমি একটু ধরলেই নুয়ে পড়িস, আবার আমার সাথে লড়তে আসিস। শোন, আমি বলেছিলাম তুই না বলা পর্যন্ত আসবো না। আর কি যেন বলেছিলি? পা টিপে দিবি? থাক, তুই বরং বিয়ের প্রতি রাত পা টিপে দিস। আজ বরং আদর খা। কোনো জবাব দিতে পারল না তুষি। গলার কাছে কোনো কথাই আসছে না। শেষে তুষারই বলল, তুই কি যেন বলেছিলি? আমাকে খুন করবি? নেই, এবার শুধু সামনে না, বরং তোর সাথে মিশে আছি। খুন করাটা আরো বেশি সহজ করে দিলাম। দেখি কি করিস তুই। তোর অবস্থায় এখন ছেড়ে দে বা কেঁদে বাঁচি, আর তুই করবি খুন? হাউ ফানি। এই বলেই আরো শক্ত করে চেপে ধরল। তুষি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। যতবারই তুষার কথা বলছে তার ঠোঁটের স্পর্শ একদম গলায় গিয়ে লাগছে। নিজেকে সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে তুষির। অনেকক্ষণ অপেক্ষার পর এবারও তুষির থেকে কোনো কথা না আসায় তুষার বলল, কিরে, মিউট হয়ে গেলি? ভালো হয়েছে। শোন, যেভাবে আছি সেভাবেই থাক। আর একটা লম্বা ঘুম দিব এখন। একদম নড়াচড়া করবি না, তাহলে আরো কিছু হয়ে যাবে বলে দিলাম। তখন আমাকে দোষ দিতে পারবি না। এবার চোখ বড় বড় করে তুষি নাড়াচাড়া শুরু করে দেয়। শুকনো গলা ভিজিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, ছাড়ো তুষার ভাই, আমি বাবা বাড়ি যাব। তুষার ভাই। তুষির এহেন দশায় তুষারও যে পাগল পাড়া। বহু কষ্টে নিজেকে সামলাচ্ছে সে। ইচ্ছে করছে ভীষণ আদর করতে, তবুও নিজেকে স্বাভাবিক করে তুষার ঘুম চড়ানো কণ্ঠে উত্তর দেয়, নো বেবি, আজ কোনো ছাড়াছাড়ি নেই। অনেক জ্বালিয়েছ আমাকে, এর শোধ আমি আজ নিবই। আর একবার যদি নড়িস তাহলে ওই ঠোঁট দুটো আস্ত থাকবে না বলে দিলাম। আমার ঠোঁটের দংশনে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর ঝুমু তো বাবা আছেই, ওটাও আদায় করে নিব। এবার চুপচাপ ঘুমা। তোর এই সাপের মতো ঠান্ডা শরীর নিয়ে বাইরে ঘোরাঘুরি করতে হবে না। আমাকেও একদম বিরক্ত করবে না সুইট হার্ট। ঘুমাও শোনা। এই বলেই গলায় গাঢ় চুমু খেলো তুষার।
তুষির অবস্থা যাই যায়, দম বন্ধ হয়ে আছে। নিজের অজান্তেই এক হাত তুষারের চুলে আর এক হাত দিয়ে টি শার্ট খামচে ধরল সে। কিছুক্ষণ মোচড়ামুচড়ি করেও যখন নিজেকে ছাড়াতে পারল না, তখন বুঝে গেল এর থেকে আজ আর রক্ষে নেই। তাই ওভাবেই পড়ে রইল তুষি। 10 মিনিট পেরুতেই ছেড়ে দিল তুষিকে। তুষি যেন হাঁপ ছেড়ে বাঁচল। ও তো তুষারের কবল থেকে বাঁচার কথা মাথা থেকে একদম ঝেড়ে ফেলেই দিয়েছিল। ছাড়া পেয়ে এক দৌড়ে ড্রয়িং রুমে যায় সে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে তুষি। মনে মনে গালি দেয় জঙ্গলি ভূত। এদিকে তুষার ওকে ভারী নাজেহাল করতে পেরে মুচকি হেসে পর মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে গেল। সোফায় শুয়ে খুব আয়েসে টিভি দেখছে তুষি। তুষারের মা সন্ধ্যার নাস্তা বানিয়ে দুজনে খোশ গল্পে মেতে উঠলেন। কথার ফাঁকে নূরজাহান মিষ্টি হেসে বলে, শোন তুষি, তুষার হওয়ার পর থেকেই খুব ইচ্ছে ছিল একটা পিচ্ছি মেয়ে আমার ছেলের বউ হবে। তাকে আমি নিজের হাতে সব শেখাবো, আমার মেয়ে হয়ে আসবে সে। তবে তুষি, তোর মতো মিষ্টি হলে মন্দ হবে না, কি বলিস? মামির কথায় লজ্জায় কান দিয়ে ধোয়া বের হলো তুষির। কোনো কথা আসছে না কণ্ঠনালী থেকে। তুষি জানে মামি মজা করছে ওকে নিয়ে, তবুও না বোঝার মতো ভাব নিয়ে জবাব দেয়, বেশ ভালো তো, তোমার ছেলেকে ক্লাস 5-6 মেয়ে দেখে বিয়ে করিয়ে নাও। পিচ্ছি বউও পেলে, আবার তখন দেখবে ঢাকা 3 মাস কেন 3 দিনও ঠিক মতো দূরে থাকতে পারবে না। ছেলে তখন তোমার কোলেই ফিরে আসবে। তুষির কথায় হা হা করে হেসে দিল নূরজাহান। এরপর বলে, আমার কোলে নাকি তুষির? কাকে ছাড়া থাকতে পারবে না? তুষিকে ছাড়া? তাহলে কি বলিস? ভাইজানকে বলবো? তুষির অবস্থা মানকা চিপার মতো। এখানে আর এক মুহূর্তও থাকতে পারছে না সে। মনে হচ্ছে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে। এই মা ছেলে দুজনে মিলে শুধু লজ্জা দেওয়াই ব্যস্ত থাকে। কি পেয়েছে কি তুষিকে? সোফা থেকে উঠেই দৌড়ে ঘরে যেতে যেতে উত্তর দেয়, মামি সবসময় এমন কারো ভালো লাগে না। নূরজাহান গলা ফাটিয়ে হাসতে হাসতে নাজেহাল। মেয়েটা ভীষণ লাজুক, কিছু বললেই নুইয়ে পড়ে। তুষার বিকালেই বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়েছে। এরই মধ্যে আজাদ হোসেন রুম থেকে বের হলেন। এভাবে বউকে হাসতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে নূর? পাগল টাগল হলি নাকি? এভাবে হাসছো কেন? পাগল শব্দটা শুনেই হাসি আপনা আপনি থেমে গেল। কপট রাগ দেখিয়ে বলল, কি বললেন? আমি পাগল? আপনি পাগল। আপনার ছেলে তো আস্ত পাগল। আচ্ছা আচ্ছা, যাও, সবাই পাগল, তুমি শুধু ভালো। এবার বলো, হাসছো কেন? তুষি কই, দেখছি না যে। এরপর নূরজাহান তুষির কথা সব খুলে বললেন। তা শুনে হু হু করে দুজন হেসে উঠল। রুম থেকে তুষি হাসির শব্দ পেয়ে কান চেপে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। না, এসব শোনা যায় না। কি লজ্জা, কি লজ্জা! শুয়ে শুয়ে বিড়বিড় করলো, জঙ্গলি ভূত, বিয়ে করবো না তোকে। জীবনটা আমার তেনা বেনা করে দিলি, ছাড়বো না তোকে। রাতের খাবার খেয়ে পড়তে বসলো তুষি। এখনো তুষারের আসার নাম নেই। ইতিমধ্যেই নূরজাহান ইচ্ছে মতো ছেড়েছে তুষারকে, তবুও কোনো কাজ হয়নি। ফোন কলের আওয়াজে বই থেকে মুখ তুলল তুষি। দেখলো আমিনা বেগমের কল। রিসিভ করেই বলল, হ্যালো মা, বলো। কি করছিস মা? কেমন কাটছে ওখানে? রাতে খেয়েছিস? আরে মা, আসতে বলো, কয়টার উত্তর দিব? খেয়েছি রাতে, ভালোই লাগছে। তোমাদের কি খবর? আমরা ভালো আছি। শুনলাম তুষার এসেছে। শোন, ভালো মেয়ের মতো থাকবি। তুষার তোর বড়, মুখটা একটু বন্ধ রাখিস। বেয়াদবি মারামারি করিস না, তোর মামি বিরক্ত হবেন। তোকে নিয়েই আমার যত চিন্তা। আমিনা বেগমের কথাই তুষির রাগ আকাশ ছুল। রেগে কটমট করে বলল, শোনো মা, আমি কখনো প্রথমে তার সাথে লাগতে যাই না। বরং তোমার গুণধর ভাতিজা আমার পেছনে লাগে। আমার মতো ভদ্র মেয়েকে দেখলে ওর হাত চুলকায়। সবসময় কিভাবে খ্যাপানো যায় সে আশায় বসে থাকে। আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। তুষারকে নিয়ে আজে বাজে বকবি না বলে দিলাম। চুপচাপ ভালোই ভালোই 2 দিন থেকে চলে আসবি, ব্যাস। আর পড়াশোনা ঠিক মতো করিস। তুষারকে দেখে কিছু শেখ, কাজে দিবে।
রাখলাম আমি। কথা শুনেই ফোন চট করে রেখে দিল তুষি। মেজাজ খারাপ করে দিল এই মা। সবসময় ভাতিজার গুণগান, একটা কথাও বলা যাবে না তাকে নিয়ে, বললেই তেলে বেগুনে ফুঁসে ওঠে। তুষি কিছু না করেও সবসময় দোষী হবে। রাগে দুঃখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল তুষি। রাত কয়টা বাজে জানা নেই তুষির। হঠাৎ করেই ঘুমের মাঝে অনুভব করলো কেউ গভীর মনোযোগে তার দিকে তাকিয়ে আছে। তড়িৎ গতিতে ঘুম ছুটে গেল তুষির। চোখ মেলে তাকাতেই দেখতে পেল তার দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার ভাই। তখনই চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেল। দুহাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, তবুও এক চুল পরিমাণও তুষার সরল না। শেষে দুষ্টু হেসে তুষির পাশ থেকে কম্বল টেনে নিয়ে পা দুটো ঢাকলো তুষার। এরপর আরাম করে নিচের ঠান্ডা দুই পা তুষির পায়ের উপর উঠিয়ে আরাম করে বসলো। তুষি রেগে পা সরাতে গেলেই দুপায়ে আরও চেপে ধরলো। মুখটা অসহায়ের মতো করে বলল, তুই যে ঘুমের মাঝেও ফুসফুস করিস, আজে বাজে আমতা আমতা করে কি কি যেন কথা বলিস, তা তো আমার জানা ছিল না। জানিস, আমার খুব কষ্ট হচ্ছে তোর বরের কপাল দেখি। হিস, কি পোড়া কপাল তার। মুখটা অসহায়ের মতো করে বলল, আমি ঘুমে ফুসফুস করি নাকি ঘুসঘুস করি, তাতে তোমার শ্বশুরের কি? হায় রে তুষু, শোন, আমার শ্বশুরেরই তো বড় সমস্যা। তার মেয়ে ভাবে ঘুমের ঘরে ফুসফুস করবে, দেখা যাবে তোর জামাই বিয়ের রাতে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আইজারের কথা, তুমি যে এতক্ষণ বসেছিলে, তোমার তো এখন হার্ট অ্যাটাক করে হসপিটালে থাকার কথা। তবে তুমি এভাবে স্বাভাবিক হয়ে বসে আছো কি করে? ফালতু কথা যত সব। আরে আমি তো স্ট্রং বয়, আমার সাথে তুই সবার তুলনা দিলি শ্বশুরের মেয়ে। শোন, তোকে সামলাতে আর তোর আজে বাজে সব অভ্যাস শুধুমাত্র আমিই মানিয়ে নিতে পারবো। মির্জাফর শ্বশুর যে কেন তার ডাইনি মেয়েটাকে দিচ্ছে না তাই বুঝতে পারছি না। তুই কি বুঝতে পারছিস, যাকে তুই বিয়ে করবি তার জীবন দুদিনেই ডাইট। সব বদভ্যাস তোর মধ্যেই আছে। তুষি দাঁত কটমট করে বলল। তুষারের কথা শুনে তুষির নিজের গালে নিজেরই থাপ্পড় দিতে ইচ্ছে করছে, তবুও তুষি শক্ত করে জবাব দেয়, তুমি এত রাতে এই বাজে বকতে এসছো? হ্যাঁ, যাও বলছি, ঘুমোতে দাও। ধুর, কাঁচা ঘুম দিল একদম নষ্ট করে, জঙ্গলি ভূত। জঙ্গলিদের মতো কি আমার দু হাতের নখ দিয়ে তোকে খামচি দিয়েছি? না করেও যখন দোষী হলাম, তবে আয় দিয়ে দিই কয়েকটা খামচি। এসব ফালতু কথা বিরক্ত কর। তোর হাতের ওই নখ দিয়ে খামচে দিয়েছিলি না, এখনো দাগ আছে। এই দেখ, কি ভয়ঙ্কর রাক্ষসী বাবা, আসল জঙ্গলি তো তুই। তুষির দুই ভ্রু কিঞ্চিত করতেই গলা পরিষ্কার করে তুষার বলে, আচ্ছা আয়, তোর কানে কানে একটা জরুরি কথা আছে, এজন্যই এখানে আসা। বলেই চলে যাচ্ছি। সত্যি তো চলে যাবে? হ্যাঁ রে সারি, 3 সত্যি। তুষি শান্ত হয়ে এগিয়ে ঝুঁকে যায় তুষার সামনে। তুষার শয়তানি হাসি দিয়ে বলে, যা বাবা, তাই বলে ওড়না টোনা সব রেখে চলে আসবি? অবশ্যই এভাবেও দেখতে খারাপ লাগছে না। আমার মতো ভদ্র ছেলেকে তুই ফাঁসাতে যাচ্ছিস, তা বেশ বুঝতে পারছি আমি। ছি ছি তুষু, এই ছিল তোর মনে? তবে এভাবেই সবচেয়ে বেশি হট লাগছে। তুষারের কথায় নিজের দিকে তাকিয়েই চট করে দূরে সরে তুষি। চোখ দুটো বন্ধ করে মনে মনে হাজার গালি দিল তুষারকে। লুচু কিভাবে তাকায়, ছি। আবার তুষিকে বলতে আসে সে নাকি ফাঁসাবে। আজ তো শয়তান একটা। সব দোষ মন মানুষের। কে জানতো এত রাতে এ ঘরে আসবে? দুঃখে কান্না পেল তার। ইদানিং একটু বেশি লজ্জা দিচ্ছে তুষারের বাচ্চা। তুষি অস্পষ্ট স্বরে শুধালো, তুমি কি যাবে নাকি আমি চিৎকার করবো? দাঁড়াও, মামিকে ডাকছি। আমি শয়তানের শয়তান। তুষার অসহায়ের মতো মুখের ভান করে বলল, আহা, সত্যি বললেই রেগে যাস কেন? আয়, কথা আছে। কথাটি বলেই ঘুমাতে যাবে। আমারও ভীষণ ঘুম পাচ্ছে। এই বলেই হাই তুলল তুষার। তুষি চুপ করে রইল। কোনোভাবেই সে আর কাছে যাবে না। অবশেষে তুষারের তারাই একটু কাছে গেল। না হলে নাকি এই ঘর থেকে এক চুলও নড়বে না ওই বনমানুষ। বলি কি, স্বপ্নে কি প্রেম করিস নাকি? যেভাবে আমতা আমতা করে যা তা বললি, এসব তোর বাবা জানে নাকি আমি নিজে জানানোর দায়িত্ব নিব? তুমি এত রাতে এসে ফজলামি পেয়েছো? হ্যাঁ,
মজা করছো আমার সাথে? যা বলছি, কেন এসছো এই ঘরে? মা, রেগে যাস কেন? বউয়ের ঘরে আবার পারমিশন নিয়ে আসতে হয়? এটা তো জানা ছিল না। আচ্ছা, আমাকে শিখা, আর কি কি জানতে হবে বউয়ের কাছে আসতে? তুষারের এসব বাজে কথা আর সহ্য হচ্ছে না তুষির। মন চাচ্ছে গলা টিপে দিতে। আজ তো শয়তানের মূল এই ছেলে, ফাজিলের ফাজিল। আর মা তুষিকে জ্ঞান দেয়। এসব যদি মায়ের চোখে দেখাতে পারতো তবে বুঝতে কত বড় খচ্চর এই তুষার। হুট করেই তুষিকে শান্ত হয়ে যেতে দেখে তুষার বুঝল মেয়েটার ঘুমে চোখ নিভু নিভু হয়ে এসেছে। টুপ করে তুষির মুখের দিকে এগিয়ে গালে চুমু খেয়ে নিল। এরপর দুষ্টুমির ছলে বলল, হ্যাপি নিউ ইয়ার দুষ্টুচন্নি। এই শীতেও তোকে কাছে পেলাম না, কি খারাপ কপাল আমার। আচ্ছা, বয়স বাড়ানোর জন্য কি কোনো যন্ত্র নেই? থাকলে টুস করে তোর বয়স বাড়িয়ে দিতাম আর বিয়ে করে কাছে রাখতাম। তোকে দূরে রেখে আমার আর ভালো লাগে না। তবে শোন, বিয়ের পর খুব বেশি ভালোবাসবো আর আদর দিব। কোনো ছাড়াছাড়ি নেই। আমার ভালোবাসার অনেক পাওয়ার তোর এই ছোট্ট শরীর মানিয়ে নিতে পারবে তো? খেয়ে নে, একটু মোটা তাজা হ। ধাক্কা দিলেই তো ছিটকে যাবি। যাই হোক, ঘুমা এখন। গুড নাইট। এই বলেই তুষার একটি তাজা লাল টকটকে গোলাপ তুষির কানের পিছনে খুব যত্নে গুছে দিল। এরপর হন হন করে নিজের রুমে চলে গেল। এদিকে তুষি এখনো রোবটের মতন বসে আছে। এটা কি করে গেল তুষার ভাই? জলজ্যান্ত একটা মেয়েকে এভাবে একটু একটু করে মারার প্ল্যান করছে। তুষারের কথাগুলো ভাবতেই দুহাতে মুখ ঢেকে জোরে শ্বাস নিল। লজ্জায় কথা বেরুচ্ছে না। ঘুম যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। তুষারের মুখ থেকে বউ কথাটি বারবার কানে বাজতে লাগলো। থর থর করে কাঁপতে থাকা হাত দিয়ে কানের পিঠে গোজা গোলাপটি নাকের সামনে এনে জোরে শ্বাস নিয়ে আস্তে করে বিড়বিড় করলো, বউ? তুষার ভাইয়ের বউ? লজ্জায় নাক গরম হয়ে গেল তুষির। হাতে থাকা গোলাপের দিকে তাকিয়েই এভাবেই পড়ে রইল সে। এ যে কিশোরী জীবনের তুষারের থেকে প্রথম পাওয়া গোলাপ। মনের মাঝে লাল নীল প্রজাপতিরা উড়ে বেড়ালো সারাক্ষণ। শীতের দুপুরে হালকা মিষ্টি রোদ উঠেছে। তুষি সবেই বাথরুম থেকে গোসল করে বের হলো। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, যার ফলে টাওয়াল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেখেছে তুষি। প্রচণ্ড শীতে থরথর করে কাঁপছে সে। ড্রেসিং টেবিলের কাছে বসে হাতে পায়ে প্রসাধনী ব্যবহার করে নিল। আজ আকাশে তেমন সূর্যের তাপ নেই। এই আছে তো এই নেই। মনে হচ্ছে সূর্যি মামা লুকোচুরি খেলছে। তুষি রুম থেকে বের হয়ে নূরজাহানকে উচ্চস্বরে ডেকে উঠল, মামি, ও মামি, আমি একটু ছাদে যাই। রুমে ভীষণ শীত, একদমই টিকতে পারছি না। নূরজাহান নামাজ পড়ে মাত্রই বসেছিলেন। তুষির কথায় তাড়াহুড়ো করে বের হয়ে জবাব দিল, খেয়ে যা, এরপর যত খুশি ছাদে বসে থাকিস। না মামি, এখন একটু খিদে পাইনি, বিশ্বাস করো। তুমি খাও, আমি কিছুক্ষণ পর নিজে নিজেই বেড়ে খাবো। গেলাম আমি। কথা বলেই ছুটল ছাদের উদ্দেশ্যে। ছাদে ভালোই রোদ থাকে। শীতের সময় পিঠা রোদ গায়ে এসে পড়ে। এদিকে নূরজাহান হন্তদন্ত হয়ে বলল, এই তুষি, এখন যাস না, খেয়ে তো যা। শেষে তুষিকে না আটকাতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটা কারো কথা শোনে না, অন্তত নিজের খেয়াল তো নিবি। হতাশ হয়ে খাবার টেবিলের সব গোছগাছ করতে চলে গেল। এরই মধ্যে তুষারও বাইরে থেকে এসেই নূরজাহানকে তাড়া দিল। বলল, আম্মু, খুব খিদে পেয়েছে, খেতে দাও। খাবার বাড়াই আছে, তুই হাত মুখ ধুয়ে আয়। তুষার এদিক ওদিক চোখ বুলিয়ে কি যেন খুঁজল। নূরজাহান তুষারকে ওইভাবে তাকাতে দেখে বলল, তুষি কি খুঁজছিস? ও রুমে নেই, ছাদে গেছে রোদ পোহাতে। তুষার ধরা খেয়ে জিহ্বায় কামড় দিল। ইস, মা বুঝে ফেলেছে। চট করেই চোখ বন্ধ করলো তুষার। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, কি যে বলো মা, ওই বেয়াদবকে খুঁজবো, তাও আবার আমি? আমি তো দেখছিলাম কি কি ধরনের রান্না করেছো। আচ্ছা, ওই বেয়াদব আর কতদিন এই বাসায় থাকবে? প্রথম দিকে মুচকি মুচকি হাসলেও শেষের কথায় রেগে গেলেন নূরজাহান। খুন্তি নিয়ে তেড়ে এসে বলল, কি বললি তুই? তুষি যতদিন ইচ্ছে করে ততদিন থাকবে, তাতে তোর কি? দরকার পড়লে সারা জীবন রেখে দিব। তোর কোনো সমস্যা? যদি সমস্যা হয় নিজেই বাড়ি থেকে বিদায় হ, ব্যাস। তুষার ঠোঁট ফুলিয়ে বলল,
যাক বাবা, এই বাসায় তো মাত্র 3টা রুম, তার মধ্যে একটা তোমার আর বাবার, আরেকটা গেস্ট রুম, বাকিটা আমার। এখন তো দেখছি তুষুচন্নির নজর আমার ঘরের দিকেই। আর কি পারে সে, শুধু আমার সব জিনিসের নজর দেয়াই ওই চুন্নির কাজ। বাজে কথা রাখ, যদি খাস তাহলে এখনই আয়, আমি একটু শুভ। হায় হায় মেরি আম্মা, শ্বশুরের মেয়ে থাকতে তুমি কষ্ট করবে কেন? দাঁড়াও, দেখছি আমি, তুমি বরং রেস্ট নাও। নূরজাহান তুষারের কথা মনে হয় বুঝলেন না, দৈভ্রু কুচকে বিস্ময় নিয়ে বলল, শ্বশুরের মেয়েকে মানে তোর বউ? বাবা, আমি তো এখনো তোকে বিয়েই করাই নাই। এই তুষার, তুই কি আবার ঢাকায় নিজে নিজেই বিয়ে করে নিলি নাকি? হায় হায় তুষার, এ তুই কি করলি? আমার কথা একবারও ভাবলি না? কষ্টে নূরজাহান কান্না করে দিলেন। তুষার মায়ের এমন কাণ্ডে হাঁ হয়ে গেল। এ কি হলো? সে কি কখনো বলেছে বিয়ে করেছি, নাকি উল্টো পাল্টা কিছু বলেছি? তবে মা কাঁদছে কেন? বাম হাত কপালে চাপড়ে হতাশ হয়ে মনে মনে বলল, ড্রামা বাজমা, সারাদিন স্টার জলসা আর জি বাংলা দেখলে তো এমনই হবে। তবে মুখে বলল, দেখো মা, আমি ওই কথা বলিনি, বলেছি যে তুমি রেস্ট নাও। আমি তুষিকে নিয়ে আসছি। বিশ্বাস করো মা, তোমার ছেলে অবিবাহিত, একদম ফুলের মতো পবিত্র। কথা আর বাড়ালো না তুষার। বড় বড় পা ফেলে ছাদের দিকে রওনা হলো। ছাদের চারিপাশে খুব মনোযোগ দিয়ে এপাশ ওপাশ দেখছে তুষি। অর্ধেক জুড়েই রয়েছে ফুলের বাগান। সেখানে হরেক রকমের বাহারি ফুলের গাছ। বেলি ফুলের গন্ধে চারপাশটা মো মো করছে। একটা ফুল ছিঁড়ে গন্ধ শুকতেই তুষারকে ছাদে আসতে দেখল তুষি। মুখ ভেঙচি কেটেই রেলিংয়ের উপর অন্যদিকে মুখ করে বসে রইল সে। তুষার ওকে এক নজর পা থেকে মাথা পর্যন্ত দেখতেই ওর দিকে চোখ আটকে গেল। গলা খাকারি দিয়ে বলল, মাথায় এভাবে শাকচুন্নির মতো টাওয়েল পেঁচিয়ে রেখেছিস কেন? তুই কি দিন দুপুরে মানুষ মারতে উঠে পড়ে লেগেছিস নাকি? এভাবে দেখতে তোকে কি বিশ্রী লাগছে জানিস? কোনো মানুষ দেখা মাত্রই জ্ঞান হারাবে। তুষারের কথায় মেজাজ খারাপ হয়ে গেল তুষির। দাঁত চেপে বলল, তাতে তোমার কি? আমার যেভাবে ইচ্ছে সেভাবে থাকবো। তুমি কোনো কথা বলতে আসবে না, জ্ঞান হারাবে না, মরে যাবে, এসব জন্য আমি কি করব? তার অসহায়ের মতো করে জবাব দেয়, ভুক্কা মেয়ে, ওসব বুঝবি না তুই। বয়স কম, এজন্যই কম বয়সের মেয়ের সাথে তর্ক করে মজা নেই। এরা বুঝে কম, চিল্লায় বেশি। কথাগুলো শুনেই তুষির রেগে গেল। এই ব্যাটা কোন কথা থেকে কোন কথায় গেল, শালা বদলোক। পুনরায় তুষার বলল, এদিকে আয় দেখি, মাথা মুছে দিই। ঠান্ডা লাগলে তখন তো ঠিকই তোর রাজাকার বাবার কাছে নালিশ করবি। আমরা তোকে ঠান্ডা পানিতে চুবিয়ে চুবিয়ে অসুস্থ করে দিয়েছি। না বাবা, এত রেস্ট নিতে পারবো না। তোর মতো ভয়ঙ্কর মহিলার পেটে অনেক কুবুদ্ধি। আমার মতো ভুদাভাড়া ছেলেদের ফাঁসানোই তোর বড় কাজ। তুষি যত পারছে রাগ নিয়ন্ত্রণ করতে, কিন্তু মনে হয় এই বুঝি বোম এখনই ফেটে যাবে। এই তুষার হতচ্ছাড়া আর কতভাবে কথা শুনিয়ে শান্তি পাবে কে জানে। এসব ভেবেই ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার কষ্ট করতে হবে না তুষার ভাই, আমি পারবো। নিজের চুল নিজেই ভালো মতো মুছে নিচ্ছি। তুষি কথাটি বলেই টাওয়াল খুলতেই খপ করে নিজের হাতে নিয়ে নিল তুষার। মাথায় ছুঁড়ে চাটি মেরে বলল, ডাইনি, কেউ কি নিজের চুল নিজে মুছতে পারে? সবাই পারলেও তুই পারবি না কোনোদিনও। যদি পারতি তবে এতক্ষণ তোর চুল শুকিয়েই যেত। আমার থেকে শিখ কিভাবে মুছতে হয়। টাওয়াল হাতেই আবার ফাইজলামির ছলে বলে উঠল তুষার, মুছে দেওয়ার সময় যদি দেখি নড়াচড়া করছিস তবে মাইর হবে, তাও 2 গালে 2টা। শুনেছি একটা দিলে বিয়ে হয় না। তখন যদি আমাকে সারা জীবন চিরকুমার থাকতে হয় তাহলে উপায়? বেয়াদব, তোর তো কিচ্ছু হবে না, সব লস শুধু আমার। জানিস বাংলাদেশের কত ক্ষতি হবে? এদিকে আমার বংশ হয়ে যাবে নির্বংশ। না বাবু, আমার অনেক অনেক বাচ্চা চাই। কত স্বপ্ন আমার, এসব তুই এক নিমিষেই শেষ করতে পারিস না। বউ আমার জামাই পাবে না, বেচারা বাচ্চা কখনো বাবাটা দিতেই পাবে না। এদিকে বউয়ের আদরের অভাবে অচিরেই আমি অক্কা পাবো। 2 চোখে নিজের ভয়াবহ ক্ষতি আমি দেখতে পাচ্ছি। এরপর নিজ হাতে তুষিকে খুঁড়িয়ে চারিপাশে সুন্দর করে চুল মুছিয়ে দিল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষির দিকে। খোলা চুলে কি স্নিগ্ধ লাগছে। এই মেয়েটার প্রতি বারবার প্রেমে পড়তে বাধ্য হয় তুষার।
ওর এই মুহূর্তে মনে হচ্ছে এর থেকে আনন্দের কাজ আর একটাও নেই। প্রতিদিন যদি এই কাজ কেউ করতে দেয় তবুও কখনো ক্লান্তি আসবে না। এদিকে তুষি ফালতু কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। বন মানুষ কি শুধুমাত্র চুল মোছাতে সেই বাচ্চা পর্যন্ত নিয়ে গেল? তুষির মনে হচ্ছে মাথা গোল গোল করে ঘুরছে। মনে মনে তুষারের 14 গোষ্ঠী উদ্ধার করলো সে। তুষির চুলে নাক ডুবিয়ে শ্বাস নিয়ে মুচকি হেসে বলল, থু, কি বিশ্রী গন্ধ আসছে তোর মাথা থেকে। মনে হচ্ছে সব পচা ডিম তোর মাথায় কেউ ফাটিয়ে দিয়েছে। দূরে যা, দূরে যা। ছি ছি, আমার নাকটাই শেষ। এ কথাটি বলেই চট করে দূরে সরে গেল তুষার। তুষির আগে গজগজ করতে করতে জবাব দেয়, বন মানুষের ঘরের বন মানুষ, ফাজলামি করো। একটু আগেই শ্যাম্পু করে আসলাম, কি সুন্দর সুগন্ধি। আর তুমি বলছো বিশ্রী গন্ধ? আসলে তোমার নাকই বিশ্রী। জঙ্গলিদের নাক তো এমনই থাকবে। তুষার মনে মনে হেসে উঠল। তুষিকে রাগিয়ে বেশ মজা পাওয়া যায়। বলল, এখন তো আমার নাকেরই সমস্যা। দিন দিন কত কি শুনবো। এই সুগন্ধি নিয়ে ভুলেও তুই বাইরে বের হবি না, বিশ্বাস কর। ওই দিন তাহলে রাস্তায় কেউ জ্যান্ত পাওয়া যাবে না। তুষি রেগে মেগে ওভাবেই দাঁড়িয়ে থাকলো। ওকে চুপ থাকতে দেখে তুষার ক্ষীণ হয়ে বলল, তুই যেভাবে আছিস ওভাবেই দাঁড়া। এখন আমি তোর কাকের বাসার মতো চুলগুলো বেঁধে দিই। এভাবে নিচে যাওয়া যাবে না। হয়তো তোর ওপর পেতনি ভর করবে, আমার হবে জ্বালা। শেষে কিনা ভয়ঙ্কর পেতনি আমার বউ হবে। না না, এই হতে পারে না। তুষি বিরক্তি ফুস করে নিঃশ্বাস ছাড়ল। যদি কেউ ছাদে এসে পড়ে তখন কি হবে? এই জঙ্গলি ভূত এক মুহূর্ত শান্তি দেবে না, সেটা তুষি জানে। তাই বলে ছাদে ইচ্ছে করে ছাদ থেকে এক লাফে টুপ করে নিচে পড়ে যেতে, তাহলে একটু হলেও শান্তি পাওয়া যেত। চুল বাঁধার সময় বাঁধল আর এক বিপত্তি। কোনোভাবেই তুষার ঠিকমতো চুল বাঁধতে পারছে না। তা দেখে তুষি খিলখিল করে হেসে ওঠে। তুষার দিল এক ধমক, তবুও তুষির হাসি থামার নাম নেই। রেগে মেগে তুষার চুল আচ্ছা মতো টেনে ধরলেও তুষি 32টা দাঁত বের করে ক্রমাগত হেসে যাচ্ছে। শেষে তুষিকে না থামাতে পেরে তুষার ছাদের মেঝেতে ধপ করে বসে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, এভাবে হাসিস না তুষজন্যি। আমার বুকে ভীষণ ব্যথা হয়, নিঃশ্বাস নিতে পারি না, আমার হার্টবিট ফাস্ট হয়। এই দেখ, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করে ফেলবো। সব দোষ তোর। মরার আগে সবাইকে বলে যাব এক শাকচুন্নির ভয়ঙ্কর হাসিতে অবুঝ নাদান ছেলের মৃত্যু। তুষির হাসি থেমে তৎক্ষণাৎ সারা মুখে লজ্জা এসে ভিড় করল। ছাদে আর দেরি না করে তরতর করে সিঁড়ির দিকে পা বাড়ালো। মনে মনে বলল, আস্ত বন মানুষ একটা। সময়টা তখন সন্ধ্যা নামার আগ মুহূর্ত। আকাশে লাল আভায় চারিপাশ স্নিগ্ধ শান্তি বিরাজ করছে। ফুরফুরে বাতাস বইছে। পার্কের একটি পুরনো কাঠের বেঞ্চে বসে আছে মিরাজ। প্রায় 30 মিনিট হলো রাফসার জন্য অপেক্ষা করছে সে। শুধুমাত্র এই পার্কের গাছ, রাস্তা, পুরনো রং উঠে যাওয়া বেঞ্চেই জানে শত শত যুগলের ভালোবাসা ও বিচ্ছেদ হওয়ার গল্প। কখনো বা প্রেমিকার লজ্জাময় মুখ আর প্রেমিকের দুষ্টু হাসি। বেকার প্রেমিকের 10 টাকার ঝালমুড়ি অথবা এক মুঠো বাদাম। এসব গল্পেই তারা যে সাক্ষী হয়ে থাকবে চিরকাল। কাল রাতেই মিরাজ বলে রেখেছে যে করেই হোক আজ বিকেলে দেখা করা চাই। তবুও প্রথমে রাফসা গাইগুই করছিল, কোনোভাবেই আলাদা সে দেখা করতে পারবে না। মিরাজও হাল ছাড়েনি। অনেক কাঠখড় পোহাতে হয়েছে রাজি করানোর জন্য। শেষে অবশ্য কাজ হলো। রাফসার তবুও এক শর্ত, 20 মিনিটের বেশি সে থাকবে না। গুনে গুনে 35 মিনিট পর রাফসা এসে ধপ করে বসে পড়ল। মিরাজের দিকে এক নজর দেখেই চোখ সরিয়ে সামনের দিঘির পানে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। 3-4টে নৌকা ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে কয়েকটা যুগল বন্দী হয়ে ভালোবাসা বিনিময় করছে। কি মিষ্টি সেই দৃশ্য। ওই দিকেই তাকিয়ে প্রশ্ন ছুড়ল মিরাজের দিকে, কিসের জন্য এত আয়োজন করে ডেকে আনলি, জানতে পারি? মিরাজ উসখুস করা শুরু করলো। রাফসা ওর দিকে এক পলক তাকাতেই গলা খাকারি দিয়ে মাথা চুলকে বলল, এমনি ভাবলাম তোর সাথে সময় কাটানো যাক। রাফসা এবার ওর দিকে সরাসরি পাশ ফিরে তাকালো। চোখের দিকে পলকহীন ভাবেই তাকিয়ে শুধালো, এতটুকুই, আর কিছু না?
না আর কি, আসলে মনে পড়ছে না। রাফসা হতাশ হলো, চোখ সরিয়ে আবার সামনের দৃষ্টি ছোড়া নিবদ্ধ করলো। মিরাজ বুঝলো বোকামি করে ফেলেছে। তৎক্ষণাৎ চড়ে চড়ে কয়েকবার শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে আবার বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। বলছিলাম যে কয়েকদিন আগে যে বইটা দিয়েছিলাম, পড়েছিলি? কেমন বইটা? ভালো, খুব ভালো। রাফসার নির্বিকার জবাব। এহেন কথায় মিরাজ একটু মনে জোর পেল, বলল, সত্যি পড়েছিস? 50 পৃষ্ঠা কিছু ছিল, দেখেছিস? কি দেখবো? বইয়ে কি কিছু থাকার কথা ছিল? কথাটি শুনেই মিরাজের মুখ কালো হয়ে গেল, মনে হচ্ছে গলা ফাটিয়ে কাঁদবে। তার মানে কি চিরকুটটা লাইব্রেরিতেই পড়ে আছে, যার জন্যে সারা রাত কাপা হাতে এক এক করে 10 পৃষ্ঠা লিখলেও মন মতো হয়নি বলে আবার লিখেছে? সে পড়তেই পারল না। ওই দিন কি হয়েছিল মিরাজের কে জানে। সুন্দর হাতের লেখা হওয়া সত্ত্বেও মনে হতো এমন জঘন্য লেখা কারোই হয় না। খুব কষ্টে গুটি গুটি অক্ষরে এক পেজে মনের কথা খুব যত্নে লিখেছিল। মুখে যা বলা যায় না, এর জন্যেই তো কাগজে লেখা। কষ্টে মিরাজের বুক ফেটে যাচ্ছে। মন খারাপ করে সেখানেই বসে রইল সে। এদিকে ইচ্ছে করেই মিথ্যে বলল রাফসা। ওই দিন বাসায় যাওয়ার পরই এক বাসায় পুরো বই পড়ার সময় সাদা একটা খাম দেখতে পায়। কাগজের ভাঁজ খুলতেই খুব যত্নে লেখা মসৃণ কয়েক লাইনের শব্দ। আমার শ্যামকন্যা। চিঠি কিভাবে লিখতে হয় তা আমি জানি না, শুধু জানি শেষ বয়সে যখন ভয়াবহ জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থাকবো, তখন এক রাফসা আমার মাথার পাশে বসে কাঁদবে, বাম হাতের উল্টো পিঠে চোখ মুছায় আবার আমার কপালে জলপট্টি দেয় মনোযোগ দেবে। কোনো এক সন্ধ্যায় হুট করে অফিস থেকে আসার পর আমার রাফসা তড়িৎ গতিতে আমার গরমে ঘামা গায়ে লেপটে যাওয়া শার্টের বিশ্রী গন্ধ সব উপেক্ষা করে বুকে জড়িয়ে ধরবে। আমি তখন জোর গলায় বকুনি দেব, রাফসা খিলখিলে হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরবে। আচ্ছা শোনো, এসব ভাবনা তুই একমাত্র পারিস পূরণ করতে। আমি বন্ধু হিসেবে এটুকু আবদার তো করতেই পারি, বন্ধুর জন্য নাকি সবাই জীবন বাজিও রাখতে পারে। তুই না হয় তোর জীবনটা সারা জীবনের জন্য দিয়ে দে। বিশ্বাস করে আমি খুব যত্ন করে রাখবো পুষ্পফুল। জানিস আমি না তোর কাছে ভীষণ ভীতু। 5 থেকে 7টা লোকের মতো সামনে ভালোবাসি বলতে পারি না, প্রকাশও করতে পারি না। শুধু 1000বার বলতে চাই, বিয়ে করবি আমায়? তোর ব্যক্তিগত আহাম্মক। কাগজের ভাঁজ খুলতেই খুব যত্নে লেখা মসৃণ কয়েক লাইনের শব্দ। পুরোটা পড়েই মুখে হাসি ফুটে ওঠে। চিঠিটা দেখলে যে কেউই বলবে সারা রাত জেগে ভালোবাসার মানুষের জন্য মন উজাড় করা কথাগুলো গুটি কয়েক অক্ষরে একটু করে ভালো লাগা হয়েছে মিরাজের প্রতি। রাতে ঘুমানো যাওয়ার আগে প্রতিদিন বহুবার সেই চিরকুট পড়ে তবেই ঘুমোতে যায়। রাফসার এক সময় এসব কথা ভাবতেই বিরক্ত মনে হচ্ছে। এখন এই নীল দিঘিতে গিয়ে ঝাঁপ দিতে পারলে শান্তি পেত। আহাম্মক, ভালোবাসি সেটা বলতে এত কেন ভয়? সোজা সাপটা ভালোবাসি বললেই তো হয়, তা না কি ছাইপাশ বলার জন্য সে আমাকে এখানে ডেকে এনেছে। ফোন করে বলা যেত না? অনেকটা সময় পর রাফসা ওর দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে বসে আছে নীরবে, শুধু বাকি বাচ্চাদের মতো চিৎকার করে কান্নাকাটি করা। মিরাজের মুখ থেকে কথা বের করার জন্যে বলল, কি ছিল বইয়ে? বলে বল, না হলে উঠলাম, মাথা ব্যথা করছে, বাসায় যাব। কিছু না, থাকো সব কথা। আগে বল, মাথা কি অনেক ব্যথা করছে? চল এখনই বাসায় দিয়ে আসি। আগে বলবি না আমাকে, তাহলে তো আসতেই মানা করতাম। এরপর দুজনে উঠে যখন রাস্তায় আসলো, রাফসা দেখতে পেল ঝালমুড়ি বিক্রি করছে একটা ছেলে। মিরাজকে রাস্তায় দাঁড় করিয়ে দৌড়ে গিয়ে ঝালমুড়ি নিয়ে আসলো। সব ঝালমুড়ি নিজেই একা একা খেলো। মিরাজ এমন কাণ্ড দেখে বেশ বুঝতে পেরেছে সে ইচ্ছে করেই এমন করলো। নিজের প্রতি 1000টা গালি দিয়ে তবেই রিকশায় উঠল মিরাজ। সব অস্বস্তির পরিস্থিতির পরে এই রাফসা নামক মানুষটা সামনে থাকলেই কি করা উচিত কিছুই বুঝতে পারেন না, সব থতমত ভাব হয়ে যায়। এদিকে রাফসা মনে মনে 1000 বার আওড়ালো, আহাম্মকের আহাম্মক, এক মুঠো যে বাদাম কিনে দিবি তাও বুঝিস না, গাধা। মেয়েরা কিসে ইমপ্রেস হয় সব কি তোকে আমি শিখিয়ে দেব? একটু 20 টাকার গোলাপ ফুলও তো আনতে পারিস, হতচ্ছাড়া বলদ। কেন যে আসতে গেলাম এই বলদের কথায়, সারা রাত ভেবেছিলাম কি আর হলো কি, মেজাজটাই চটে গেল। ভাবলাম কিছু বলবে, কিন্তু না, আজও ফলাফল শূন্য।
প্রেমপত্র লেখার সময় মনে হয় মুখের খই ফুটতেছিল। তুষার রুমে উকি দিয়েই দেখলো তুষি পড়ার টেবিলে দুহাত ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। পাশেই অবহেলায় বইগুলো খোলা অবস্থা ওইভাবেই পড়ে আছে। তুষার কিছুক্ষণ দরজার বাইরে তুষির কাণ্ড দেখল। মাঝে মাঝে মশার কামড়ে নড়ে চড়ে আবার গভীর নিদ্রায় তলিয়ে যায়। তুষার নিজে নিজের হেসে নিয়ে অত্যন্ত সিরিয়াল ভঙ্গিতে গম্ভীর হয়ে বলল, কিরে জন্যি, পড়ার সময় কি এইভাবে ঢুসে ঢুসে ঘুমায়? অবশ্য তোর দ্বারা সব কিছুই সম্ভব। পড়া চুন্নি কোথাকার। আসলে ভেবে দেখলে তোর চুন্নি নাম অনেক কিছুতে যায়, যেমন পড়া চুন্নি, কাজ চুন্নি, মন চুন্নি। এ তো দেখি বিরাট সমস্যা। এতগুলো কথা শুনেও তুষি হালকা নড়ে আবার পড়ে রইল। ওকে উঠতে না দেখে তুষার শয়তানি হাসি দিয়ে তুষির বাহু হালকা ধাক্কা দিতে দিতে উচ্চস্বরে বলে, তুষি ওঠ, দেখ তোর চুলে তেলাপোকা। ওঠ উঠ। গেল রে, তেলাপোকাটা একেবারে নাকের ভেতরে ঢুকে গেল। তুষি ভয়ে ধরপড় করে উঠে জোরে এক চিল্লানি দেয়। ভয়ে তুষির মনে হচ্ছে এখন ভেতরের থেকে কলিজা বেরিয়ে আসবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চেয়ার থেকে তড়িৎ গতিতে উঠেই তুষারকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ার্থ সুরে বলল, বাবা বাঁচাও তো তুষার ভাই। কোথায় তেলাপোকা? মরে গেলাম তুষার ভাই, ফেলে দাও প্লিজ, আমাকে বাঁচাও। এই বলেই তুষারের বুকের মাঝে কুটি সুটি মেরে পড়ে রইল। ভয়ে গলা শুকিয়ে এসেছে। উচ্চস্বরে কান্না করে দিল। তুষার কখনো ভাবেনি তুষি এতটা ভয় পাবে। আর জড়িয়ে ধরা তো দূরের কথা, এই প্রথম এমন স্পর্শ বুকের ভিতর মনে হচ্ছে ধুরুম ধারুম শব্দে হাতুড়ি পেটাচ্ছে। মনের মাঝে ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে। এ যেন হৃদয়ে চৈত্রের খরার মতো এক পশলার বৃষ্টি। বড় একটা দম নিয়ে তুষারও নিজের দু হাতের বাঁধন শক্ত করল। দেখে মনে হচ্ছে পারলে নিজের ভেতরেই ঢুকিয়ে ফেলবে তুষিকে। চুলে পরপর দুইবার টুক করে ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেয়ে ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ বাঁচাবো। আমি না বাঁচালে কে বাঁচাবে বলতো? তুষু শোন, তুই এভাবেই আমাকে ধরে রাখ। আমি দেখছি দুষ্ট তেলাপোকাটা কোথায় গেল। এত বড় সাহস দুশুর গায়ে টাচ করে। তুই কোনো চিন্তা করিস না, ওই বদ তেলাপোকাটাকে আমি নিজেই উচিত শিক্ষা দিব। শ্বশুরের মেয়েকে শুধু আমি টাচ করব, আর কেউ মাঝখানে আসলেই সোজা উপরে। তুষি ওইভাবে ধরে রেখেই হো হো করে কেঁদেই যাচ্ছে। ওর মনে হচ্ছে তুষার থাকলে কোনো ভয় নেই। এই সেই একমাত্র স্থান যেভাবে খুব নিশ্চিত থাকা যায়, যেখানে খুব নিশ্চিন্তে থাকা যায়। চোখের পানি নাকের পানিতে তুষারের শার্ট একদম ভিজে একাকার। জোরে জোরে নাক টানছে আর তুষারের বুকে চোখ নাক মুছছে। তুষার নাক কোচকালো। মনে মনে বলেন, একটু ভালোভাবে থাকবি তা না, রোমান্টিক মোমেন্টে সব অকাজ করিস। আনরোমান্টিক মহিলা, কি সব অভ্যাসটা করছিস? আমার নতুন শার্ট দিলি একদম নষ্ট করে। তুষির চুলে সেও মুখ ঘষলো। এরপর আবার বলল, নড়াচড়া করিস না তুষু। নড়লেই খপ করে তোর জামার ভেতর ঢুকে যাবে। তুই বরং চুপচাপ আমাকে জড়িয়ে ধরে থাক। কেঁদে কেঁদে জবাব দেয় তুষি, না তুষার ভাই, এসব বলো না, তুমি ফেলে দাও, আমার খুব ভয় করছে। হ্যাঁ, আমি তো তোর কাজের লোক, কামলা পেয়েছিস বিনা পয়সায়। এরপর তুষার ওর মাথায় থুতনি ঠেকিয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেক সময় পর তুষির কান্না থেমে গেল। এরপর বলল, তুষার ভাই এখনো যায়নি। তুষিকে বোকা বানাতে পেরে উচ্চস্বরে হেসে দিল। বলল, কেমন দিলাম তুষু জন্যি? দেখলি কিভাবে বোকা বানাতে হয়? তোকে বানানো তো আরো সহজ, কারণ তোর মাথায় ঘিলু টিলু কিচ্ছু নেই। কথাটি শুনেই মাথা তুলেই বুঝল তুষি একদম তুষারের বুকের মাঝে লেপ্টে আছে। এখন একদম বুঝে ফেলেছে সবকিছুর মূল ওই বন মানুষের। বুকে কিল ঘুষি দিতে দিতে সরে যেতে নিলেই তুষারের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। রাগে দুঃখে তুষারের গলা বরাবর নিজের দু নখের দংশনে ছিন্ন ভিন্ন করে দিল। মুহূর্তেই তুষারের গলার কয়েক পাশে লাল বর্ণ ধারণ করল। তুষার চোখ বন্ধ করে ব্যথা সংযুক্ত করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তুষিকে। এরপর চেঁচিয়ে বলল, এটা কি করলি তুই? মাথা খারাপ হয়ে গেছে? বাইরে গেলে এখন লোকে কি বলবে? আমার ইজ্জত সব লুট করে নিলি লুচু তুষি। তেলাপোকার বাহানায় আমাকে কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলি? ছি ছি,
তুষু, এই ছিল তোর মনে? একদমে কথা বলেই আয়নায় ভালোভাবে গলা দেখতে দেখতে ন্যাকা কান্না করে আবার বলে, কান খুলে শুনে রাখ তুষু, তুই আমার দেহ ভাবি কিন্তু মন পাবি না। দিলি একদম আমার সর্বনাশ করে। এখন আমি বাইরে মুখ দেখাবো কিভাবে? এই জন্যই বারবার বলি দূরে থাক, দূরে থাক। তুই খুব ভয়ঙ্কর মহিলা, আজ আবার প্রমাণিত হলো। সবাই এখন বলবে এক ভয়ঙ্কর মহিলার হাতে ছোট্ট অবুঝ বালকের ইজ্জত লুটপাট হলো। তুষি ফালতু কথায় ভীষণ চেতে গেল, তেড়ে গিয়ে বলল, নাটকের গোডাউন। তুমি পড়াশোনা করছো কেন? নাটক করতে পারো না? যা করেছি বেশ করেছি। আমাকে ভয় দেখালে কেন? আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি? শয়তানের শয়তান, আস্ত চিবিয়ে খাবো আমি। রাক্ষসী, ইজ্জত খেয়েছিস তাতে মন ভরেনি, এখন আবার মাংস খেতে যাস? বিয়ের আগে এসব করলে পাপ হবে, পাপ। তুষির গা পিত্তি জ্বলে যাচ্ছে, রাগে গজগজ করতে করতে বলে। তুষার ফট করে বলে, কয়টার খবর? দেখ, এমনিতেই টি শার্টের দফা রফা করে দিয়েছিস, ভদ্রমহিলার মতো কালকে ধুয়ে দিবি। ছি তুষি, সে শিরা তোর বাচ্চাদের মতো নাকের পানি পড়ে। কথা বলেই থুথু ফেলল বেসিনে। তুষির আগের কাণ্ডতে যে কি পরিমাণ লজ্জা করছে তার উপর খ্যাপাচ্ছে এই বনমানুষ। তবুও এক বিন্দু বুঝতে দিবে না তুষারকে। কপট রাগ দেখিয়ে বলল, তুমি কি যাবে নাকি তোমার মাথা আজ আমি ফাটিয়ে দিব, জঙ্গলি ভূত। রাজাকারের বংশধরকে নিয়ে বিশ্বাস নেই, চলে যাচ্ছি। তার আগে একটা কথা শুন। কথা বলেই আবার খুব নিকটে গেল তুষার। পকেট থেকে ছোট একটা টিপ বের করে টুপ করে পরিয়ে দিল। এরপর বলল, আবার বলছি শোন তুষু, বিয়ের আগে তুই আমার দেহ পেরেও মন পাবি না, তবে বিয়ের পর দেহ মন দুটোই তোর। বাই, গুড নাইট। এরপর তুষার শান্ত ভঙ্গিতেই নিজের রুমে চলে গেল। এই কথাই কি যে ছিল তুষির জানা নেই। কিছুক্ষণ আগে জড়িয়ে ধরা তুষার ভাইয়ের থেকে যত্নে পরিয়ে দেওয়া টিপ, এতক্ষণের দুষ্টু কথা সব এখনো নিজের চোখেও কুর্নিশ বাজছে। কপালের মাঝ বরাবর যত্নে পরিয়ে দেওয়া টিপটা সামনে এনে গাঢ় চুমু খেলো। নিজের কাছে এদিন পর্যন্ত যা কিছু তুষার দিয়েছে সব জিনিস যত্ন করে রেখে দিল। খুশিতে মনে হচ্ছে পাগল হয়ে যাবে আজও। পা যেন আজ থমকে গিয়েছে। বিছানায় গিয়ে বসারও এক বিন্দু শক্তি পাচ্ছে না তুষি। মনের মাঝে ভয়ঙ্কর এক অসুখ ধরা দিচ্ছে। ভালো লাগার শান্তির ঘুম আসছে। মনে হচ্ছে বুকের বাপাশে ভয়াবহ এক অসুখ শুরু হয়েছে। এটা শুধু তুষার ভাই নিজেই সারাতে পারবে। ইস, কেমন মাথাটা ঝিমঝিম করছে। ধপ করে মেঝেতে বসে কাপা কণ্ঠে বলে উঠল তুষি, দিন দিন এত কেন রোম্যান্টিক হচ্ছ তুষার ভাই? আমার ছোট মন যে এত বড় কাণ্ড কারখানা আর নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম। বুকের মাঝে মস্ত বড় অসুখ ধরা দিচ্ছে। পাখিদের মতো এদেশ ওদেশ উড়ে বেড়াতে ইচ্ছা করছে। আমার মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে তুষার ভাই এতটা ভয়ঙ্কর অসুখে না ফেললেও পারতে। এখন যে আমার মনকে শান্ত রাখা খুব কষ্ট হয়ে যাবে। এর জন্য সবচেয়ে দায়ী তুমি তুষার ভাই। তোমাকে বারবার ছুঁয়ে দিলে এরপর থেকে আমাকে আর দোষ দিতে পারবে না, বলে দিলাম। ভালো লাগায় চারিপাশ তুষির মনে হলো সুন্দর, অনেক সুন্দর। জানালার ময়লা পড়া পর্দাকেও তুষির পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মনে হলো। সারা রাত অজানা এক সুখে ঢেউ খেলে গেল মনে। তুষি ভাবতে ভাবতে রাত পার করলো। তুষারকে পাওয়ার একটু একটু ইচ্ছে মনে দোলা দিচ্ছে যে। খুব কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিয়েছেন নূরজাহান। আজাদ হোসেন ব্যালকনিতে বসে খুব আরাম করে চা পান করছে আর খবরের কাগজ পড়ছেন। দিনটি শুক্রবার হওয়ায় অফিসে যাওয়ার তাড়া নেই। তুষি তুষারের ঘুম ভাঙার এখনো নাম নেই। নাস্তা হওয়ার পরেই তারা উঠে শুধু নাস্তা করে। নূরজাহান ব্যস্ত হয়ে সব রান্না শেষ করছে। কাল রাতেই তুষারের খালামণিকে আসতে বলেছেন তিনি। বোনের জন্যে অনেক দিন ধরেই মন পড়ছে তার। তুষারের খালা, নানু আর দুই বোন আসবে আজ। বাড়িটা সব সময় মানুষের জন্যে হাহাকার করে। সবাইকে পেয়ে বাড়ি হয়ে উঠবে জাঁকজমক। এই নিয়ে নূরজাহানের খুশির শেষ নেই। মা বোনের জন্যে যা যা পারছে সব নিজে রান্না করছে। দেখে যে কেউই বলবে আজ মনে হয় আরও 5 বছর কমে গেছে তার। ছোট মেয়ের মতো দৌড়ে সব কাজ শেষে দিচ্ছে তিনি। তুষি উঠে ড্রয়িং রুমে এসে দেখলো ব্যাপক আয়োজন চলছে।
আজাদ হোসেন চা খেতে খেতে জিজ্ঞেস করলো। তুষি আম্মু ঠিক মতো ঘুম হয়েছে? তুষি টিভির রিমোট হাতে নিতেই জবাব দিল। হয়েছে মানে? একেবারে জম্পেশ ঘুম দিয়েছি, এক ঘুমেই রাত শেষ। বলেই খিলখিল করে হেসে ওঠে তুষি। আজাদ হোসেনও ভাগ্নির কথায় হাসে। এরপর বলে, তা চারপাশে তাকিয়ে কি বুঝলে বলো তো? আজ এত আয়োজন কেন? তুষি ফিসফিসিয়ে তার মাকে বলল, মামা আজ আর তোমাকে মামি পাত্তাই দেবে না, দেখে নিও। দেখছো তো প্রতিদিন সকালে আমাকে ডেকে তোলে, আজ কোনো খবরই নাই। তা ঠিক বলেছিস, নিজের বাসা থেকে মানুষ আসলে তোর মামির এভাবেই জোর বেড়ে যায়, তখন আর আমাদের চিনেই না।